নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে সন্ধ্যা ৫টা ৫৫ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। গ্লোব টিভিতে সারাদিন আমার দুটি টাইমে প্রোগ্রাম থাকে, সকাল ১১টা ৪০ এবং সন্ধ্যা ৫টা ৫৫। যারা সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন দুটি নাম্বার রয়েছে, 9836955394 এবং 9836396305। আজকে আসবো লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবার ১৯ নম্বর পর্বে। বারুদি গ্রামে এক ব্যক্তি ডেঙ্গু কর্মকার বাবার প্রথম ভক্ত। ডেঙ্গু কর্মকারের সাথে বাবার প্রথম দেখা এবং ডেঙ্গুর লোকনাথ বাবার ভক্ত হয়ে ওঠা আপনাদের সামনে গ্লোব টিভিতে বর্ণনা করব। বাবা যখন বারুদি গ্রামে আসে তখন ডেঙ্গু কর্মকার, আপনারা জানেন অনেকেই, যে সে ফৌজদারি মামলায় জড়িত হয়ে পড়ে, তার থেকে উদ্ধার পায় বটে, কিন্তু কি ঘটনায় সেখানে বাবার সঙ্গে সাক্ষাৎ হয় এবং তারপর কি ঘটলো সেগুলো নিয়ে আসছি। ডেঙ্গু ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার অন্তর্গত বারুদি গ্রামের অধিবাসী, কিন্তু দাউদকান্দি গ্রামে কিছু বিষয় সম্পত্তি থাকায় তাকে সেখানে আসতে হতো। অর্থাৎ ডেঙ্গু কর্মকারের বারুদিতে তো নিজের বাড়ি জমি ইত্যাদি তো ছিলই, তাছাড়াও দাউদকান্দি গ্রামেও কিন্তু তার সম্পত্তি কম ছিল না, ফলে সেখানে তাকে আসতেই হতো। সে হঠাৎ একটা মিথ্যা ফৌজদারি মামলায় আসামি রূপে জড়িয়ে পড়ে। অর্থাৎ ডেঙ্গু কর্মকার মিথ্যা মামলায় আসামি হয়। বাবা লোকনাথ মানুষ দেখে তো চিনতে অবশ্যই পারেন। বাবা কি করেন, সেই সময় দৈবাত লোকনাথ বাবার সাক্ষাৎ পেয়ে সেই মামলার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য লোকনাথ বাবার শরণাপন্ন হন ডেঙ্গু কর্মকার। ডেঙ্গু কর্মকারও বুঝেছিলেন এই উলঙ্গ সন্ন্যাসী তাকে এই সমস্যামুক্ত করতে পারবেন, এটা ডেঙ্গু কিন্তু বুঝেছিল, যার ফলে সে বাবার পিছু ছাড়েনি। বাবাও বুঝলেন ডেঙ্গু সৎ ব্যক্তি, তাকে ফাঁসানো হয়েছে। তো সেই দৈবাত ব্যক্তি হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী বাবা। নিষ্কৃতি পাওয়ার জন্য লোকনাথ বাবার যখন শরণাপন্ন হন তখন বাবা তাকে আশ্বস্ত করেন এবং যথার্থই তাকে আশীর্বাদ করে বলেন যে তুমি এই মামলা থেকে, ফৌজদারি মামলা থেকে মুক্তি পেয়ে যাবে, সম্পূর্ণ বেকসুর খালাস হয়ে যাবে, এটি বাবা বলেন। যথার্থই সেই ঘটনাই ঘটল। বাবা লোকনাথের কৃপায় ডেঙ্গু কিন্তু মামলা থেকে, ফৌজদারি মামলা থেকে সম্পূর্ণরূপে বেকসুর খালাস হয়ে গেল এবং মুক্তি পেয়ে গেল। এরপর নাছোড়বান্দা ডেঙ্গু এই অসাধারণ সাধুর গুণমুগ্ধ হয়ে বহু অনুরোধ উপরোধ করে তার নিজের গ্রাম বারুদিতে তাকে নিয়ে এলো। ডেঙ্গু আর বাবাকে কোনো মতেই ছাড়তে চাইছে না। ডেঙ্গুর অগাধ সম্পত্তি কম নেই, ফলে থাকার জায়গাও প্রচুর। এবার তার ইচ্ছে হয়েছে যে এই মহাপুরুষকে তার নিজস্ব বাস্তুভিটায় রাখবেন। ডেঙ্গুর দুটি জায়গায় বাস্তুভিটে ছিল নিজের, একটা বারুদিতে আর একটা দাউদকান্দি গ্রামে। দাউদকান্দি গ্রামের থেকে বারুদি গ্রাম অনেক বেশি উন্নতশীল ছিল, ফলে ডেঙ্গু কিন্তু সেখানেই মনস্থির করে যে বাবাকে নিয়ে আসবেন। তার নিজের গ্রাম বারুদিতে ডেঙ্গু কর্মকার নিয়ে আসেন। ডেঙ্গু তার বাড়িতেই একটি ঘরে স্বতন্ত্রভাবে বাবা লোকনাথের থাকার ব্যবস্থা করে। যে ঘরে ডেঙ্গু কর্মকার বাবাকে রাখেন সেই ঘরে সম্পূর্ণরূপে বাবার অধিকার থাকবে, এটাও ডেঙ্গু বলে দেয় যে বাবা যা চাইবেন তাই করতে পারেন, এতে বাড়ির কারোর কোনো নিষেধাজ্ঞা কোনো কার্যকরী হবে না। জীবনের শেষ পর্যায়ে জনকল্যাণ সাধনে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য বাবা লোকনাথ হিমালয় থেকে নিম্ন সমতল ভূমিতে পদার্পণ করেন।
এই নিম্ন সমতল ভূমিতে পদার্পণ করার পর বাবার কিন্তু থাকার কোনো জায়গা ছিল না। সেই জন্যই ডেঙ্গুর এই আন্তরিক কাকুতি এবং প্রার্থনা বাবা স্বীকার করে নেন এবং ডেঙ্গু কর্মকার লোকনাথ বাবার পরম ভক্ত হয়ে ওঠেন। কিন্তু ডেঙ্গুর বাড়ির লোকজন এবং বারুদি গ্রামের অন্যান্য অধিবাসীরা কেউ কেউ এই সন্ন্যাসীকে প্রথম দিকে সহজভাবে গ্রহণ করতে পারেনি। অল্প বয়সী ছেলেরা তাকে উলঙ্গ দেখে বিদ্রুপ করত, বাবা উলঙ্গই থাকতেন, এবং বয়স্করাও তারাও তার সম্বন্ধে নানা কথা বলা বলি করত। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা তাকে অস্পৃশ্য নিচুদাত বলে মনে করতেন। তাতে বাবা লোকনাথের কিছু আসে যায় না, বাবা ওই উলঙ্গভাবেই ঘুরে বেড়াতেন। লোকনাথ বাবা নিজেও উন্মাদ পরিচয়ে নিজেকে প্রচ্ছন্ন রেখে ঘুরে বেড়াতেন, যাতে তার কাছে কেউ না এসে সাহায্য চায়। সেই জন্য বাবাকে নিজেকে নিজে আড়াল করে রাখতেন এইভাবে, যে উন্মাদ থাকলে তো কেউ আসবে না, ভয়তে পাগল মনে করবে, আসবেই না। লোকজনের সঙ্গে লোকজনকে পরিহার করতেন, তার মানে ত্যাগ করতেন। স্বয়ং ঈশ্বর যদি নিজেকে ধরা না দেন তাহলে কারুর সাধ্যি নেই ঈশ্বরকে ধরার। ওই জন্য বাবা লোকনাথ প্রথম দিকে ডেঙ্গু কর্মকারের বাড়িতে উলঙ্গ বেশি থাকতেন। তারপর এমন কি হলো, বাবা বস্ত্র পরিধান করলেন। আসি আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মেয়ের নাম কি? আপনার নাম? আমার নাম তপন রায়। আচ্ছা, বলুন মেয়ের জন্ম তারিখ বলুন। 12/6/2000। 12/6/2000। টাইমটা বলবেন। সকাল 7:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত হসপিটাল, মানে উত্তর 24 পরগনা, তাই তো? আমি যেটা দেখছি ওর জন্মবার হচ্ছে সোমবার। সোমবার, মিথুন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। জন্মসাল 2000 হওয়াতে এখন 24 বছর বয়স, তাই তো? তো সেক্ষেত্রে 24 পার করে গেছে। এখন প্রশ্ন কি নিয়ে বলুন? আচ্ছা, বিবাহিত জীবন, এবার কেরিয়ার। প্রথমেই আসি, আপনার যেটা প্রথম কথা কেরিয়ার। এখন মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? মেডিকেল নিয়ে পড়েছে নাকি? এমএ কমপ্লিট করেছে, তার মানে মাস্টার ডিগ্রি করেছে। কিসে? আর্টসের ওপর নিশ্চয়ই এমএ যখন বলছেন, তাই তো? কিসে অনার্স ছিল? অনার্স কিসে ছিল? অনার্স কোন সাবজেক্টে? এডুকেশন অনার্স। ঠিক আছে, তো এখন কি চাকরির চেষ্টা করছে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে তুলা রাশি, মিথুন লগ্ন, লগ্নপতি বুধ একই অবস্থায় সেখানে রয়েছে। দ্বাদশ ভাবে শুক্র, বৃহস্পতি, রবি, শনি একত্রিত এবং দ্বিতীয় ভাবে রাহু অবস্থান করছে। মেয়ের তো মাথা গরম, তাই না? এবং মেয়ে খুব ভাজাভুজি খেতে ভালোবাসে, ফাস্ট ফুড খুব খায় না? তেমন কিছু খায় না। আচ্ছা, বর্তমান দশা যাচ্ছে বৃহস্পতি এবং শনির মহাদশা। সেক্ষেত্রে যদি বিচার করা যায়, বর্তমান ভাবাস্থ গ্রহ বৃহস্পতি এবং শনি দ্বাদশ ভাবে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। যতখানি মেরিট মেয়ের রয়েছে বা যেরকম আন্দাজে চাকরি খুঁজছে, সেই আন্দাজে জীবনে প্রসপেক্ট আসার চান্সেসটা কম, অর্থাৎ জীবনে সফলতা পাওয়ার চান্সটা কম আছে কেরিয়ার তৈরি করার দিকে। কেমন? এর জন্য একটু গ্রহগত সমস্যা রয়েছে, কারণ লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবস্থ যে গ্রহ রয়েছে তার দশা এবং মহাদশায় সেই সময়টা ভালো যায় না কারোর। না। জয় মা তারা। যারা ফোন করতে চাইছেন সরাসরি দেখুন, ফোন করার জন্য দুটি নাম্বার যাচ্ছে, 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেটা আমার নিজস্ব বাসগৃহ, গৃহমন্দির। এছাড়াও যে অন্যান্য চেম্বারগুলো রয়েছে, গড়িয়াহাট, ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। আর অমাবস্যায় তারাপীঠে থাকি। তারাপীঠে আমার মহাশ্মশানে মহাযজ্ঞ হয় এবং তারাপীঠ চেম্বার থাকে অমাবস্যায়। যেমন এই মাসের অমাবস্যাতেও আমি তারাপীঠ থাকবো। আপনারা টিভি স্কলে দেখুন,
আমার মুখের ঠিক নিচের দিকে একটা স্ক্রল চলছে, তাতে কত তারিখ তারাপীঠ থাকবো সেটা লেখা রয়েছে। এইবার আসি ডেঙ্গু কর্মকারের সেই ঘটনা। উলঙ্গ থাকার জন্য তাকে ব্রাহ্মণেরা নিচু জাত মনে করতেন। লোকনাথ বাবা নিজেও উন্মাদ পরিচয়ে থাকতে ভালোবাসতেন এবং কারুর সামনে নিজের পরিচয়কে খুলতেন না, কারণ ঈশ্বর যদি স্বয়ং ধরা না দেন তাকে ধরার ক্ষমতা কারোর সাধ্যই নেই। এইবার কি ঘটল? এই উলঙ্গ থাকার জন্য তিনি লোকহিতের মঙ্গলের কাছ থেকে কিছুটা বিরত থাকছে, এটা তিনি উপলব্ধি করলেন বাবা লোকনাথ। ফলে তিনি তখন বস্ত্র পরিধান শুরু করলেন। বারুদির কয়েকজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ একত্রে বাস করত এবং যজ্ঞের আয়োজন করেছিল, কিন্তু পৈতার ফিতার জট খুলতে না পারায় তারা হতাশ হয় এবং বাবা লোকনাথকে জট খুলতে দেন। বাবা লোকনাথ বলেন যে জট তো খোলা খুব সহজ ব্যাপার। তো ব্রাহ্মণেরা বলে, এই উলঙ্গ কাছে এসো না, দূরে থাকো, দূরে থাকো। এইভাবে বাবাকে তাচ্ছিল্য করে। বাবা তখন বলে, গায়ত্রী মন্ত্র জপ করে পৈতা তার টান দিলেই তবেই পৈতার জট খুলবে, নচেত খুলবে না। ব্রাহ্মণেরা উপায় না দেখে সরাসরি বাবাকে বলেন, তখন উলঙ্গ ভুলে গেছে ব্রাহ্মণেরা, বলছে নে তুই খুলে দেখা। তো বাবা গায়ত্রী মন্ত্র জপ করে এক টান দিতেই পৈতের জট সব খুলে গেল। তখন সেই ব্রাহ্মণেরা এবং উপস্থিত ব্যক্তিরা, গ্রামের অন্যান্য ব্যক্তিরাও বুঝলেন যে বাবা কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি লোকনাথ ব্রহ্মচারী। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ছোট্ট তাঁতি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। দক্ষিণ 24 পরগনা থেকে। কি নাম বললে? ছোট্ট তাঁতি। ছোট্টু নাতি। ছোট্ট তাঁতি। তাঁতি, আচ্ছা, ছোট্টু তাঁতি। তাই জানি নাপিত হয়, তাঁতি হয়, নাতি তো হয় না। আচ্ছা ছোট্টু, বলো তোমার জন্ম তারিখ বলো। 19/4/1994। 19 এপ্রিল 1994, 6/24, 30 বছর বয়স। টাইমটা বলো। 19/4/1994, 1:30 PM। 1:30। জন্মস্থান কোথায়? মথুরাপুর, শ্রীকৃষ্ণনগর। জেলা বলো, ডিস্ট্রিক্ট। দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এখন কোথা থেকে বলছো? দক্ষিণ 24 পরগনা। ওখান থেকেই বলছো, আচ্ছা ঠিক আছে। আমার অনুষ্ঠান দেখা হয় না, আজকে প্রথম দিন। হ্যাঁ স্যার, প্রত্যেক দিন আমরা দেখি। এটা অনুষ্ঠান হলেই আপনারা এটা আমরা দেখি। প্রত্যেক দিন দেখো, আচ্ছা। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, কিরকম লাগে আমার অনুষ্ঠান? অনেক জ্যোতিষী তো গ্লোবে প্রোগ্রাম করেন তো লাইভ অনুষ্ঠান, কিরকম লাগে? আমারটা আলাদা কিছু আছে তাদের থেকে? খুব ভালো লাগে, খুব। কারণটা কি? আমি লোকনাথ বাবা সম্বন্ধে তার কাহিনী বর্ণনা করছি সেটা নিয়ে, না এই যে ফোনে কথা বলছি সেই বলা নিয়ে, কোনটা? না, আপনার যেগুলো আপনি বলেন লোকনাথ বাবার সব আমার খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা দেখি, আপনার সিংহ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, তাই তো? আপনি জানেন আপনার রাশি লগ্ন? কর্কট রাশি, সিংহ লগ্ন এবং পুষ্যা নক্ষত্রে জন্ম। আপনি কি অন্য কোনো রাশি জানেন যে আপনার হরোস্কোপ অনুযায়ী? না, এইটা ঠিক। ঠিক। আপনি খুব ভালো মনের এবং ধার্মিক, ধর্ম ছাড়া অন্য কিছু বিশ্বাস করেন না, তাই তো? লোককে অতিরিক্ত বিশ্বাস করাতে বিশ্বাসঘাতকতারও শিকার হন এবং প্রতারিত হয়েছেন, ঠিক বলছি? এবার আপনি প্রশ্ন করুন, আপনার প্রশ্ন কি নিয়ে? কাজ নিয়ে। বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন না একদমই বেকার বসা? বেকার বসে আছেন। 30 বছর বয়সে তো বেকার বসা ঠিক নয়। তো এখানে দেখুন, সিংহ লগ্ন এবং কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের জাতকেরা সাধারণত, আপনার যে হরোস্কোপ আমি দেখতে পাচ্ছি, লগ্নপতি তুঙ্গি অবস্থায় রয়েছে। টাইমটা ঠিক আছে তো বাবা? আমি আবার একবার রিপিট করছি, দুপুর 1:30। 19 এপ্রিল 1994, দুপুর 1:30। এই যে হরোস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি, এই হরোস্কোপ অনুযায়ী রবি তুঙ্গি রয়েছে লগ্নপতি। ফলে এই জায়গায় বেকার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু ওর সঙ্গে শুক্র অবস্থান করাতে একটা দারিদ্র যোগ সৃষ্টি করলো ভাগ্যস্থানে। যদিও লগ্নপতি ভাগ্যস্থানে থাকা এবং তার সঙ্গে নৈসর্গিক শুভগ্রহ থাকা ভালো বিত্তশালী ঘরে জন্মগ্রহণ করার সম্ভাবনা,
কিন্তু যেহেতু দারিদ্র যোগ হলো সেই জন্য মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছো, তাই কি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক। তুমি বসে রয়েছো দক্ষিণ 24 পরগনায়। ভাই কতদিনের মধ্যে আমরা চাকরি পেয়ে যাবো ভাই? ভাই কতদিনের মধ্যে চাকরি পাবে? কতদিনের মধ্যে চাকরি পাবে, এইবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কতদিনে চাকরি পাবে। তো কি চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, একটা বড় ফাইন্যান্স করছিল ওই বাজাজ ফাইন্যান্সে। আচ্ছা, ছোট্ট লেগে একটা চলে গেছে কি। দেখো এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 2025 সালের এপ্রিল মাসের পর একটা মানে বৈশাখ মাস, এটা তো চৈত্র মাস মার্চ মাস ছেড়ে দাও, বৈশাখ মাসের আশেপাশে ওর চাকরি হওয়ার সম্ভাবনা, বা চৈত্র মাসের শেষে এপ্রিল মাসেই ধরো। বলি সেই বাজাজে যেতে পারে পুরনো কোম্পানিতে? পুরনো কোম্পানিতে যেতে পারে কিনা? হ্যাঁ যেতে পারে, কোনো সমস্যা নেই, অসুবিধে নেই, যেতে পারে। খুব ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে চলে গেছে অন্য কারণে, অন্য কারণে ও ডিপ্রেশনে চলে গেছে, সেটা হচ্ছে শনি গ্রহটা করছে ডিপ্রেশনের কারণ। তোমার ভাই এমনি করে সব কাজ কিন্তু একটু মন্থর গতি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ধৈর্য নিয়ে কাজ করে কিন্তু অফিসে টাইমে লেটে ঢুকলে প্রবলেম তো হবেই, হবে না? হ্যাঁ অবশ্যই। তা হয় কি তাই? হ্যাঁ হ্যাঁ, এটা হয়। কি করে বললাম, তুমি 24 পরগনার, আমি কলকাতা স্টুডিওতে তোমার ভাইয়ের সম্বন্ধে ডিটেলস সবই তো বলে দিলাম, বাকি কি থাকলো? কিছুই বাকি নেই, তাই তো? কিন্তু ওকে কাজটা নিয়ে খুব ডিপ্রেশনে পড়ে আছে। তুমি এক কাজ করো বাবা, আমি যা দেখতে পাচ্ছি ওর হরোস্কোপ অনুযায়ী এপ্রিল মাসে ওর চাকরি আছে, কিন্তু ওর গ্রহগত কিছু ডিস্টারবেন্স রয়েছে। কেন ভালো করে বলে দিই, ভালো করে শোনো। চাকরি ওর এপ্রিল মাসে হবে সরি, কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা থাকবে না, যদিও পুরনো জায়গায় গেলেও ওর কাজের একটা অনীহা থাকে, কাজ করে সবই কিন্তু একটা অনীহা থাকে, সূক্ষ্ম কাজ করতে পারে, খুব ধৈর্য নিয়ে কাজ করে, কাজে পারফেকশন ভালো, ধৈর্য আছে, কিন্তু সময়ের থেকে দেরিতে পৌঁছয়, এটা ওর মাইনাস পয়েন্ট। এর জন্য দুটো সমস্যা, এক শনি গ্রহ ডিস্টার্ব করছে, দুই হচ্ছে ওর দারিদ্র যোগ ডিস্টার্ব করছে, যে ফলে এই সমস্যা। তো তোমার চাইবো যে এপ্রিল মাসে আশা করি চাকরি হয়ে যাবে। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, এপ্রিলের পর মে মাস হয়ে গেল চাকরি পাচ্ছে না বা ঝুলে রয়েছে, তাহলে আমি বলবো কোনো রকম, আমি বলছি না আমার কাছে আসার জন্য, যে কোনো একজন জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে সে একটু গ্রহগত সংস্কার, বাধ্য চাকরি হলেও কিন্তু একটু গ্রহগত সংস্কার দরকার আছে ওর ভবিষ্যতের জন্য। আমি একটা কথা বলি, এমনি হরোস্কোপ ভালো, কিন্তু কিছু গ্রহ ডিস্টার্ব হয়ে গেছে যার জন্য খারাপ। আমি ফেব্রুয়ারি থেকে বলছি একটা কোম্পানিতে করতে পারবে কি, অসুবিধা হবে না? হ্যাঁ হ্যাঁ করতে পারে, অসুবিধে নেই। প্রমোশন পাওয়া যাবে ওখান থেকে? ওর তো প্রমোশন করার জন্য করেছিল, কিন্তু 70 লাখে প্রমোশন হবে কি? এখন দেখো এই অবস্থাতে তো প্রমোশন কিছু দেখছি না, তবে যা কিছু হবে ভালো হবে বৈশাখ মাসের পর। কেমন? জয় মাতা। বিয়েটা কোনো কিছু যোগাযোগ স্যার? সেটা পরে, একটি মাত্র প্রশ্নের উত্তর, আগে চাকরি পাক তারপর তো বিয়ে। হ্যাঁ। আমি সবাইকে সহযোগিতা করি, আমি কোনোদিনই বলি না যে আমার কাছেই আসতে। খুব ক্রিটিক্যাল স্টেজে যদি না দেখি বা দেখছি যে এর একটা বিশেষ ছোট্ট কারণে হয়তো এর আটকে যেতে পারে কোনো কিছু, তখনই শুধু বলি, নচেত কিন্তু কোনো সময় কাউকে বলি না। আর যে সাধারণভাবে চাকরি পাবে তাকে সেইভাবেই বলে দিয়ে এই তারিখ থেকে চাকরি হওয়ার সম্ভাবনা। কিন্তু যেহেতু এই ব্যক্তিটির চাকরি হবে, কিন্তু গ্রহগত সংস্কার না করলে এই রকম সমস্যা বারবার হতে থাকবে, ফলে এটা সংস্কার করে নেওয়া উচিত। কিছু অশুভ দোষ খণ্ডনের প্রয়োজন আছে। ভাগ্যস্থানে দারিদ্র যোগ কোনোদিন অর্থশালী, মানসিক শান্তি বা ভাগ্য উন্নতি ঘটাতে পারে না, এটা প্রয়োজন আছে। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। জয় মাতা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের নাম কি মা? আদিত্য মৃধা। আদিত্য মৃধা, আচ্ছা। জন্ম তারিখ বলুন আদিত্যর। ও 25শে জুন 2011। টাইম মা? 3:56। ভোরবেলা মানে রাত্রি 3টে না দুপুর? দুপুর। দুপুর 3:56। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনি কি এখন শিলিগুড়ি থেকেই বলছেন? হ্যাঁ। আচ্ছা, আমি একবার রিপিট করছি, 25শে জুন 2011, 3:56 দুপুর, জন্মস্থান শিলিগুড়ি। স্বপন মৃধা বললেন, কি বললেন? না আদিত্য মৃধা। মঙ্গলবার জন্মবার আমি দেখতে পাচ্ছি। না না না, শনিবার। 19শে এপ্রিল 1994। ডেটটা তাহলে ভুল হচ্ছে।
যাই হোক, কোনো কারণে হোক ডেটটা ভুল হয়েছে, সেই জন্য এই সমস্যা হয়েছে। তো লোকনাথ বাবার ওই উলঙ্গ অবস্থায় পণ্ডিতের ওই পৈতে খোলার ব্যাপারটা বাবা যখন দেখিয়ে দিলেন চাক্ষুষ, তখন সেই ব্রাহ্মণেরা এবং অন্যান্য যারা রয়েছে তারা তখন বুঝতে পারেন এ ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি বাবা লোকনাথ ব্রহ্মচারী। ইনি তখন প্রতিষ্ঠিত হন আস্তে আস্তে বাবার এরকমভাবে। তখন বাবা বস্ত্র পরিধান করেন এবং লোকের আসতে শুরু করে, বাবা মানুষের মঙ্গলের কাজ করেন। এই যে মায়াংতন্ত্র, এই মায়াংতন্ত্রে যে আমি কবচ প্রদান করি, যে বলা আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে ধারণ করলে কোনো সমস্যা হয় না, সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেট খাওয়ার জিনিস না, এটা পড়তে হয়। এই হিমালয় বাবা লোকনাথ যেখানে ছিলেন এক সময়, সেই হিমালয় এবং কামাখ্যার মায়াঙ্ক এই সমস্ত জঙ্গলের গাছগাছড়ার মূল দিয়ে তৈরি হয়। সেই অদৃশ্য শক্তি হাই ট্রান্সফার এনার্জি সেই কবজের মধ্যে প্রবেশ করে মানুষকে সমস্যা মুক্ত করে, এবং সেই সমস্যা মুক্ত 1 থেকে 3 দিনের মধ্যে। আমি প্রত্যেকটা মানুষকে উপকার করি এবং আমার কাছে প্রতিকারের জন্য কোনো মূল্য লাগে না। জ্যোতিষটা আমার পেশা, আমি পারিশ্রমিক নিয়ে আমার চেম্বারে বসি। কোনো কিছু জানার জন্য আমার চেম্বার আসার দরকার নেই, আমার লাইভ অনুষ্ঠানে ফোন করুন। তন্ত্রটা আমার কাছে সাধনা, ফলে আমি যে কবচ তাবিজ প্রদান করি তার সম্পূর্ণ কোনো মূল্য লাগে না। যারা এসছেন তারাও জানেন, প্রত্যেকেই জানেন যে আমি এই কাজে হবে না, ও কাজে হবে না, এর জন্য এই খরচা, পুজোর জন্য এই খরচা, কিচ্ছু ডিমান্ড নেই। যারা আসেন প্রত্যেককেই সেটা দিই। তার কারণ সাধকদের বাণী আপনাদের সামনে প্রচার করতে করতে গ্লোব টিভির পর্দায় সাধকদের কমসে কম 80 থেকে 90% গুণাগুণ আমার মধ্যে থাকতে হবে। তা ভালো মনের মানুষ হতে গেলে, প্রথমে ভালো তান্ত্রিক জ্যোতিষ হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে, মানুষের মঙ্গল করতে হবে। নিজের ভক্ত, নিজের ক্লায়েন্টকে মুরগি ভাবলে চলবে না, তাদের উপকার করতে হবে, মানুষকে মঙ্গলের কাজ করতে হবে। জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। যাই হোক, যেটা বলার উদ্দেশ্য, সময় খুব সংক্ষিপ্ত। প্রতি অমাবস্যায় যে যজ্ঞে আপনারা দেখতে পান, আমার যখন যজ্ঞ চলে এপিসোডে, আর এখন ফোন দেবেন না, এই যে ধারণ ছাড়া প্রতিকার সরি কিভাবে হয়? আমার ছেলেকে কিছু পড়ানো যাবে না, আমার মেয়েকে কিছু পড়ানো যাবে না, স্বামীকে কিছু পড়ানো যাবে না, বিশ্বাস করে না, তাহলে ধারণ ছাড়া প্রতিকার হবে। কিভাবে হবে? এই যে সাকল্য ব্যবহার করি যজ্ঞে, আপনারা যখন যজ্ঞ ভিডিওগুলো দেখেন, আমার অন্যান্য টাইমে যে চলে যজ্ঞগুলো, সেই সাকল্যগুলো যখন প্রয়োগ হয়, সেই অদৃশ্য শক্তি সেই হোম থেকে যে গন্ধে উৎপন্ন হয়, এই সাকল্যগুলো অগ্নিতে দেওয়ার নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণে সেই অদৃশ্য শক্তি আত্মাদের প্রবেশ ঘটে, শুভ এবং অশুভ। শুভ কার্যের জন্য এক প্রকার সাকল্য, অশুভ কাজের জন্য আরেক প্রকার সাকল্য। শুভ কার্য মা তারা দূত, সেই আত্মারা এসে করে দিয়ে যান, সেই ব্যক্তি শুধু ছবি আর নাম লাগে, যার ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, তার মঙ্গলের কাজ করি। আর আপনার শত্রু আমার ভক্তের শত্রু, মানে আমারও শত্রু। ওই জন্য সেই ছবি আর নাম দিয়েই, ছবি না থাকলেও হয়, শত্রু ক্রিয়া করতে গেলে শত্রুর খুবই নামই লাগে শুধু, এবং তখন অশুভ আত্মাকে আহ্বান করে সেই অশুভ ক্রিয়া করলে আমার ভক্তরা প্রত্যেকে ভালো থাকেন। যজ্ঞে মায়াংতন্ত্রে হবে না বলে কিছু নেই। কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি সোলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, সব তন্ত্রের থেকে শ্রেষ্ঠ মায়াংতন্ত্র। এমনকি অনেকে বলেন পুতুল তন্ত্র, এই পুতুল দিয়েও যদি কাজ করেন কেউ, সেই পুতুল দিয়ে মায়াংতন্ত্র, পুতুল দিয়ে কাজ তোলার টেকনোলজি আমার জানা আছে। সব জিনিসের একটা নিজস্ব সিস্টেম টেকনোলজি থাকে। টিভির টেলিকাস্টে যেমন একটা টেকনোলজি আছে, সেরকম তন্ত্রেরও একটা টেকনোলজি আছে। এই টেকনোলজি দেখতে হবে, তার সঙ্গে বাক সিদ্ধ, যেটা মুখ দিয়ে বলবো সেটা ঘটবে, এবং হাত যশ, এই হাত যশে পূর্ণ কাজ পাবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিনে লোকনাথ বাবার পরের পর্ব নিয়ে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।